প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ অস্ট্রিয়ায় সেদেশের চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে 4টি সহ দেশের মোট 13টি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা রুজুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। ফৌজদারি আইনের 125 নম্বর ধারার অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তার স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। তপশিলি জাতি ও উপজাতি সাবপ্ল্যান তহবিল থেকে অর্থ সরিয়ে তা রাজ্যের প্রকল্পতে ব্যবহার করা নিয়ে কর্ণাটক সরকারের রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলি কমিশন। উত্তরপ্রদেশের উন্নাওতে পথ দুর্ঘটনায় 18 জনের মৃত্যু, শোকবার্তা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। আর্জেন্টিনা কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে। আর বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনায় অস্ট্রিয়া চ্যান্সেলর কার্ল নেমারের সঙ্গে দেখা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী নেমারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের আসন্ন আলোচনার জন্য তিনি উন্মুখ। বিশ্বের স্বার্থে ভারত ও অস্ট্রিয়া একযোগে কাজ করবে বলে শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে চ্যান্সেলর নেমার অস্ট্রিয়ায় মোদীকে স্বাগত জানাতে পেরে সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দুদেশের মধ্যে হতে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার জন্য তিনি অপেক্ষা করে আছেন। আগেই জানানো হয়েছে, দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ায়। 41 বছর পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করছেন। গতরাতে ভিয়েনায় পৌঁছলে তাঁকে ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আজ তিনি অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডেয়ার বালেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ও অস্ট্রিয়ার বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের উদ্দেশ্যে আজ প্রধানমন্ত্রী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ভাষণ দেবেন। শ্রী মোদী ভিয়েনার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন। রুশ সেনাবাহিনীতে সহায়ক কর্মী হিসেবে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং তাদের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য রাশিয়া ভারতের দাবিতে সম্মত হয়েছে। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর বিষয়টি আলোচনায় উত্থাপন করেছেন। ভারতীয়দের কিভাবে দ্রুত দেশে ফেরানো যায় তা নিশ্চিত করতে উভয় পক্ষই এখন কাজ করবে। ভারতের মতে রুশ বাহিনীতে 35 থেকে 50 জন ভারতীয় কাজ করেন। 10 জনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যে 13টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে 4 আসন ছাড়াও হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলায়ুর, বিহারের রূপাওলি, মধ্যপ্রদেশের অমরবাড়া, তামিলনাড়ুর বিক্রমন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে নির্বাচন পর্ব চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হিমাচল প্রদেশের দেহরা এবং হামিরপুরে 31% কিছু বেশি, নালাগড়ে 34% বেশি, উত্তরাখণ্ডে 2টি আসনে 21% বেশি, মধ্যপ্রদেশের অমরবাড়ায় 40, বিহারের রূপাওলিতে 21, তামিলনাড়ুর বিক্রমন্দিতে প্রায় 30 এবং পাঞ্জাবের জলন্ধরে 23% বেশি ভোট পড়েছে। ভোট গণনা শনিবার 13 জুলাই। পশ্চিমবঙ্গে 4টি আসনে মোতায়েন করা হয়েছে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা রুজুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়ে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ বলেন, রাজ্য সরকারের আবেদন যুক্তিগ্রাহ্য। আবেদনে বাস্তব তথ্য গোপন করা হয়েছে বলে কেন্দ্রের সওয়ালও খারিজ করেছেন বেঞ্চ। শীর্ষ আদালত বলেছে, রাজ্য সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরও সিবিআই মামলা রুজু করে তদন্ত চালিয়ে গেলে তা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা ডিএসপিই আইনে 6 নম্বর ধারা লঙ্ঘন করে কিনা সেই আইনি প্রশ্ন তুলেছে এই আবেদন। তাই এর শুনানি হবে। মামলার বিচার্য বিষয় স্থির করার দিন ধার্য হয়েছে 13 আগস্ট। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তদন্ত চালানোর জন্য সাধারণ অনুমতি রাজ্য সরকার 2018 নভেম্বরে প্রত্যাহার করে নেয়। ভারতীয় সংবিধানের 131 ধারার অধীনে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। এই ধারায় কেন্দ্র এক বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতকে। মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর ফৌজদারি আইনের 125 নম্বর ধারার অধীনে তাঁর স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। এই ধারার অধীনে এক বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে খোরপোশ না দেওয়ার জন্য প্রাক্তন স্বামী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি বি.ভি. নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ অধিকার সংরক্ষণ আইন 1986 সেকুলার আইনের ঊর্ধ্বে হতে পারে না। সকল বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে ধর্মেরই হন না কেন।
বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বৈরিতা যাতে না হয় তা নিশ্চিত করার জন্য মহকুমা স্তরে প্রতি মাসে একবার সর্বধর্ম বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন। এক নির্দেশিকায় কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে যে পরামর্শ দিয়েছে তাতে বলা হয়েছে জেলা স্তরে প্রতি 6 মাসে একবার এই ধরনের বৈঠক করতে হবে। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সমাজবিরোধী দেশবিরোধী যেসব শক্তিগুলি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় তাদের প্রতিহত করতে কর্তৃপক্ষকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। তপশিলি জাতীয় উপজাতি সাবপ্ল্যান তহবিল থেকে অর্থ সরিয়ে তা রাজ্যের 5টি প্রকল্পতে ব্যবহার করা নিয়ে কর্ণাটক সরকারের রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলি কমিশন। সংবাদ মাধ্যম থেকে এই বিষয়টি কমিশনের গোচরে আসে। আগামী 7 দিনের মধ্যে বিস্তারিতভাবে রিপোর্ট জমা দিতে হবে বলে খবর। উল্লেখ্য, কর্ণাটক সরকার এই দুই তহবিল থেকে 14,000 কোটি টাকারও বেশি অর্থ সরিয়ে তা রাজ্য সরকারি প্রকল্পে ব্যবহার করেছে বলে অভিযোগ। কর্ণাটকে মহর্ষি বাল্মীকি তপশিলি বিকাশ নিগম লিমিটেডে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ কংগ্রেস নেতা এবং প্রাক্তন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বি নাগেন্দ্র এবং বিধায়ক বি দাদ্দালের বাড়িতে তল্লাশি চালায়। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কর্ণাটক ছাড়াও একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 20টি জায়গায় তল্লাশি চলছে। উল্লেখ্য, উন্নয়ন নিগমের অ্যাকাউন্ট সুপারিনটেন্ডেন্ট পি চন্দ্রশেখরন আত্মহত্যার আগে সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 187 কোটি টাকা বেআইনিভাবে তুলে নেওয়া হয়েছে বলে সুইসাইড নোটে উল্লেখ করেন। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বি নাগেন্দ্রকে তার পদ থেকে ইস্তফা দিতে হয়। রাজ্য সরকার ঘটনার তদন্তে সিট গঠন করে। সিআরইর পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। যে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল তারা বিষয়টি নিয়ে সিবিআই এর দ্বারস্থ হয়েছে। উত্তরপ্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমৌতে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর যাত্রী বোঝাই ডাবল ডেকার বাস দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা মারলে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। বাসটি দিল্লি থেকে বিহারের সীতামারি যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা বাস থেকে উড়ে বাইরে গিয়ে পড়েন। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরই জেলা প্রশাসন হেল্পলাইন নাম্বার চালু করেছে। উন্নয়ন পুলিশ সুপার শঙ্কর মিনা জানিয়েছেন, আহতদের মধ্যে 5 জনকে চিকিৎসার জন্য লখনৌ পাঠানো হয়েছে। বাকিদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় শোক ব্যক্ত করে আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সন্ধানে আজ ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই এলাকাতেই গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই বাঁধে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল গলিগাড়ি জঙ্গলে ভারী বৃষ্টি এবং অন্ধকার নেমে যাওয়ায় তল্লাশি অভিযান বন্ধ করে দিতে হয়। আজ ভোরের আলো ফুটতে না ফুটতেই ফের তা শুরু হয়েছে। জওয়ানরা জঙ্গলের ভেতর তল্লাশি চালাচ্ছেন। মহারাষ্ট্রের নান্দেদ এবং হিঙ্গোলি এবং প্রভানী জেলায় আজ সকাল 7:15 নাগাদ ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে 4.5 মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিঙ্গোলি জেলার কালামন্নরি তালুকের রামেশ্বর তান্ডা গ্রামে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম কোনো খবর নেই। জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। তবে কম্পনের তীব্রতায় হিঙ্গোলির ঐতিহাসিক পেটবরগাঁও কেল্লার মিনার ভেঙে পড়ে। গত 21 মার্চও এই অঞ্চলে ভূকম্পন টের পাওয়া গিয়েছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি উত্তর পূর্ব ভারত ও সংলগ্ন পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি সূত্রে জানা গেছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ ও সিকিমে আগামীকাল এবং অসম, মেঘালয়, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় 13 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। অন্যদিকে গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট ও কেরালাতেও আগামী 4 দিন প্রবল বৃষ্টি হতে পারে। হারারেতে আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে 13 রানে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারত 100 রানে জিতেছিল। শনিবার চতুর্থ ও রবিবার পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা কোপা আমেরিকা ফুটবলে ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে কানাডাকে হারিয়ে দেয়। খেলার 22 মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজ প্রথম গোলটি করেন। বিরতির পর 51 মিনিটে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ অস্ট্রিয়ার সেদেশের চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে 4টি সহ দেশের মোট 13টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ফৌজদারি আইনের 125 ধারার অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তার স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। আর্জেন্টিনা কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে। খবর শেষ হলো।